সুপ্রিয় সুধী, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত আয়োজন চট্টলা চিত্র অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা বিনতি। আজ আমরা মুখোমুখি হয়েছি চট্টগ্রাম তথা বাংলাদেশের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি, প্রখ্যাত রাজনীতিবিদ AKM ফজলুল কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, জননেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন। স্যার, আপনাকে বিজয় টিভির পক্ষ থেকে স্বাগতম। আপনাকেও। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকেও ধন্যবাদ। সরাসরি স্যার আমরা প্রশ্নে চলে যাই। বিএনপির 17 বছর আন্দোলনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এ সম্পর্কে আমাদেরকে যদি একটু অভিমত দিতেন। বৈষম্য বিরোধী ছাত্ররা উদ্যোক্তা ছিল, কিন্তু আমি দেশে না থাকলেও টেলিভিশনের পর্দায় দেখেছি যে কি সাধারণ মানুষ কিভাবে রাস্তায় তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে, স্বল্প বয়সী বাচ্চাদের, শিশুদেরকে কোলে নিয়ে কিভাবে রাজপথে নেমেছিল। এই দৃশ্যটা যারা যারা দেখেছে তাদের মধ্যে আমার মনে হয় উপলব্ধি স্বাভাবিকভাবে এসছে যে কি এই দেশ যেভাবে চলছিল সেটা চলার মতো নয়। একটা বিপদগামী রাষ্ট্র, বিপদগামী পথে আমরা সকলেই ছিলাম। তো আমার দৃষ্টিকোণ থেকে এটাকে যে শব্দটাই আমি ব্যবহার করব, এটা নিতান্তই আমার ব্যক্তিগত। সেটা হলো এটা আল্লাহর অশেষ রহমতে এই দেশে একটা বিপ্লব ঘটেছিল। তো 17টি বছর আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমাদের এই 17 বছর কিভাবে আমাদের দিন, আমরা সময় আমাদের কিভাবে কেটেছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই আমাদের সন্তানাদিরা একটা আমাদেরকে 17 বছর পরে আমাদেরকে বাস্তবেই একটা নতুন জীবন দিয়েছে। তারা সকলেই যখন রাজপথে নামলো, আমরা চেষ্টা করেছি, চেষ্টার আমাদের ত্রুটি ছিল না, কিন্তু স্বৈরা শাসক যেভাবে আমাদেরকে বিভক্ত করে রেখেছিল, আমাদের 17 বছরে এককভাবে সাফল্য ঘরে আনাটা বেশ কঠিনই ছিল। তো এই বিপ্লবের মাধ্যমে নতুন জীবন পেয়েছে দেশ, জাতি, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি নতুন জীবন পেয়েছি। স্যার, একটু জানতে চাইবো আপনার রাজনৈতিক ক্যারিয়ার বা কিভাবে আপনি রাজনীতিতে আসলেন, একটু যদি আমাদের বলতেন। আমি তো ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা আমার ছিল। যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো দল ছিল না, তখন একটা নতুন দল সৃষ্টি হয়েছিল, সেটা হলো জাসদ। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1973-74 সনে যখন ভর্তি হই, তখন রাজনীতি রক্তে ছিল। সেই কারণে যখন জাসদ ছাত্রলীগের মিছিলের পিছন পিছন থাকতাম। এটা এখান থেকেই শুরু হয় আমার রাজনৈতিক জীবন। তারপরে নিজের উদ্যোগে পট পরিবর্তন হলো 75-এ। নিজেরা একটা ছাত্র সংগঠন করলাম, প্রগতিশীল ছাত্রদল। তখন কারোর সঙ্গে আমরা কোনো বড় দলের সঙ্গে সম্পৃক্ততা ছিল না। তারপর শহীদ জিয়ার যখন ছাত্রদল করার উদ্যোগ নিলেন, তখন আসলো জাগ ছাত্রদল। তো জাগ ছাত্রদলে আমরা যারা প্রগতিশীল ছাত্রদল করতাম, আমরা জাগ ছাত্রদলের সঙ্গে মিশে গেলাম। তো তখন আমি একজন যুগ্ম আহ্বায়ক ছিলাম তৎকালীন জাগ ছাত্রদলের। তো আমি জাগ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক থাকাকালীন আমার সঙ্গে যারা ছিল, আজকে অনেকেই বেঁচে নেই, মারা গেছেন। আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন সিনিয়র প্রফেসর ছিল গোলাম হোসেন, সে মারা গেছে। সাখাওয়াত হোসেন নীলু,
সে ছিল একজন, তারপরে গোলাম হোসেন, সে ছিল শামসুল হক, জজ শামসুল হক, তো সেও মারা গেছে। তো যারা তখন যাক ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক ছিল বেশ কয়েকজন মারা গেছে। তো পরবর্তীতে আমাদের সেই কমিটির বেশ কয়েকজন ছাত্রদলের নেতৃত্ব নেয়। তো আমি ঘটনাচক্রে ওই জাক ছাত্রদলের পরে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রামের লোকাল পলিটিক্সের কারণে আমি ছিটকে পড়ি। তো আমরা চারজন, আমার এখনো মনে আছে, আমরা তখন জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন চেয়েছিলাম ছাত্রদের মাঝে। রিদওয়ান আহমদ ছিল, মশিউদ ছিল, আমি ছিলাম, আরেকজন ছিল। আমরা চারজন যখন যাই, তার মধ্যে শহীদ জিয়া একজনকে মনোনয়ন দিয়েছিল, একজন, সেটা হলো রিদওয়ান, যিনি আজকে এলডিপিতে আছেন। তো আমি বিএনপির থেকে বা ছাত্রদলকে থেকে ছিটকে পড়ি কর্নেল ওলি সাহেবের কারণে। কারণ উনি লোকাল পলিটিক্সে, আমি চিটাগাংয়ের একটা ছেলে, ওখানে ছাত্রদল করি, হয়তো কারণে অকারণে উনি বলল I was not the right person. Anyway, তারপর তো আপনার নির্বাচন করলাম, উপনির্বাচনে অংশগ্রহণ করলাম। তখন উপনির্বাচনে অংশগ্রহণ করেছিলাম মুসলিম লীগের টিকিটে। তারপরে আমরা দুই ভাই জাতীয় পার্টিতে গেলাম, জাতীয় পার্টির থেকে এমপি ছিলাম। তার পরবর্তীতে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে আসার পরে আই থিঙ্ক বাংলাদেশের ইতিহাসে কথাটা বলা বাহুল্য, উল্লেখযোগ্য যে কি আমার বড় ভাই সালাউদ্দিন কাদের চৌধুরী আপনার পসিবলি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু, উনি আর আনোয়ার জাহিদ সাহেব, মরহুম আনোয়ার জাহিদ সাহেব দুজনই মনে হয় আপনার প্রথমবারের মতো স্বেচ্ছায় যে পদত্যাগপত্র দিয়ে বিদায় নিয়ে আসে। তার আগে আমার জানা নেই, তার আগে কেউ স্বেচ্ছায় যে মন্ত্রিত্ব থেকে কেউ পদত্যাগ করেছিল, কিন্তু আমার বড় ভাই আর আনোয়ার জাহিদ সাহেব করেছিল। এগুলো হলো, দিস ইজ এ পার্ট অফ হিস্ট্রি। তারপরে আপনার তারা দুজনেই মিলে এনডিপি করেছিল। তো এনডিপি থেকে নির্বাচন করেছিলাম আমি। সেই নির্বাচনে আমার বড় ভাই জয়যুক্ত হয়েছিল, আমি হেরে গিয়েছিলাম। তখন আমরা কনস্টিটুয়েন্সি আপনার রাউজান রাঙ্গুনিয়া, উনি রাউজান থেকে করেছিল, আমি রাঙ্গুনিয়া থেকে করেছিলাম। স্যার, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি একটা বিরতিতে। চোখ রাখুন বিজয় টিভির পর্দায়। দর্শক, আমরা ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর। বিজয় টিভির নিয়মিত আয়োজন চট্টলার চিত্র নিয়মিত অনুষ্ঠানে। স্যার, আপনি বলছিলেন আপনার রাজনৈতিক জীবনের কথা। আমি যেটা বলছিলাম সেটা হলো, আমি নির্বাচনী প্রক্রিয়ায় জড়িত হয়ে গেলাম। তারপরে আপনার বিএনপিতে 1996 সনে আমি বিএনপিতে আমি যোগ দিই। তো বিএনপিতে যারা তখন ছিল বেশিরভাগ ছাত্রদল বা যুবদল, তারা সবাই আমার অতি পরিচিত। তো আমার বিএনপিতে যোগ দিতে আপনার এমন কোনো বাধা আমি পাইনি, বরঞ্চ যারা আমার সমসাময়িক ছিল তারা আরও খুশি হয়েছে যে কি ঘরের ছেলে ঘরে ফিরে এসছে, এই ধরনের একটা মনোভাব ছিল। না, তেমন কোনো বেগ পেতে হয়নি। না, আমাকে বেগ পেতে হয়নি, বরঞ্চ বেশ সকলেই সমাদর করেছে। তা আপনি আজকে 1996 সনে আপনার আমার প্রিয় মা সমতুল্য নেত্রী বেগম খালেদা জিয়াই আমাদেরকে খুবই সমাদরের সঙ্গেই জাতীয়তাবাদী দলে এনেছে। সেটা আমি আজকের দিনেও, উনি আজকে অসুস্থ হয়ে পড়ে আছেন, আজকের দিনেও আমার চোখে ভাসছে যে কি উনি কীভাবে আমাদেরকে দলে নিয়েছেন। তো আপনার 96-তে তখন বিএনপির ভাটার সময়
তো আমি যোগ দিলে পরে সেই নির্বাচনে আমি জয়যুক্ত হই, মোটামুটি ভালো একটা মার্জিনে জয়যুক্ত হই। তো যখন বিএনপির জোয়ার আসলো তখন আমি নির্বাচনে হেরে গেলাম। তখন আমার একটা কথা আজকে মনে পড়ে, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলি, তুমি আজকে আমার দলের জোয়ারে তুমি হারলে? আমি, জি ম্যাডাম। বলি, তুমি যদি জিততা তাহলে তোমাকে তো আমি কিছু না কিছু করতাম। হেসে হেসে উনি এই কথাটা বলছিলেন, আমার কানে এখনো ওই কথাটা বাজছে। এনিওয়ে, তো দিস ইজ হাউ দ্য হোল প্রসেস স্টার্টেড অফ। আমি আপনার বিএনপিতে যোগ দেওয়ার পরে আমাকে প্রথমে তারা দিল আপনার আন্তর্জাতিক সম্পাদক। আমরা দুজন ছিলাম, তিনজন ছিলাম, আমি, আমার পরে মীর মোহাম্মদ নাসির, আর একজন কে জানি ছিল, আমার সঠিক খেয়াল পড়ছে না, আন্তর্জাতিক সম্পাদক বানিয়েছিলেন। তার পরবর্তীতে আমাকে আমার নেত্রী জাতীয়তাবাদী দলের উত্তর জেলার আমাকে দায়িত্ব দেন। তো উত্তর জেলার দায়িত্ব দেওয়ার পরে কিছুদিন উত্তর জেলার দায়িত্ব পালন করেছি। আলহামদুলিল্লাহ, আমার ধারণা মোটামুটি যতটুকু আমার মানে সামর্থ্য ছিল, শক্তি ছিল, আমি উত্তর জেলা চালিয়েছি। তারপরে আমাকে যখন আমার নেত্রী ডেকে বললো যে কি তুমি উত্তর জেলার থেকে চলে আসো, তুমি ঢাকায় থাকো, তুমি উত্তর জেলার সভাপতি থাকো না, আপনি যা নির্দেশ দিবেন তাই। বলে কি তোমাকে আমি আরো ভালো জায়গায় নিয়ে আসবো। তো ওই ভালো জায়গায় মানে তার পরবর্তীতে জাতীয় পার্টি মানে জাতীয় নির্বাহী কাউন্সিল হয়, ওই কাউন্সিলে উনি আমাকে আপনার ভাইস চেয়ারম্যান করলেন। এই হলো আপনার আমার বিএনপির তে যোগদানের পরে এক একটা স্তরে এক এক সময় এক একটা পজিশনে আমি ছিলাম। তো দিস ইজ হাউ থিংস হ্যাভ মুভড অন। তারপরে এই 17 বছরটা একটা উল্লেখযোগ্য দিক। আপনার 2008 সনে আমি নির্বাচনে অংশগ্রহণ করি, অ্যান্ড আই থিঙ্ক আপনারা যদি শুধু ঘেটে দেখেন, আই থিঙ্ক আই এম ওয়ান অফ দ্য ভেরি ফিউ যারা এত স্বল্প মার্জিনে রাউজান থেকে হেরেছে। তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার তার অশেষ রহমতের কারণে হয়তো আমি হেরেছি। যদি আমি সেদিন নির্বাচনে 2008 সনে নির্বাচনে জিততাম, তা আমার বড় ভাইয়ের পরিণতি আমার ভোগ করতে হতো যদি আমি নির্বাচনে জিততাম। তা সত্ত্বেও নিশ্চয়ই আপনারা ওয়াকিবহাল আছেন যে কি যুদ্ধ অপরাধীর লিস্টে আমার নাম তো হলো 50 নম্বরে। তো যারা এই যুদ্ধ অপরাধীর লিস্ট করতেছিল তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, আমি কোথায় ছিলাম, কখন কোথায় ছিলাম না ছিলাম। যারা বিশেষ আপনার একটা কমিটি ছিল এই তালিকাভুক্ত করার জন্য, তাদের ওখানে কয়েকজনকে আমি জানতাম। তারা কে কোথায় ছিল 71 সনে যুদ্ধকালীন সময়, তারা যেখানে ছিল আমিও সেখানে ছিলাম। মানে প্লিজ, তাদের যদি দে হ্যাভ মিনিমাম সেন্স অফ কমিটমেন্ট, দে উইল আনসার দিস কোয়েশ্চেন। কারণ আমি পড়তাম হলো, লেখাপড়া করেছি আপনার ক্যাডেট কলেজে। ক্যাডেট কলেজ কবে খুলেছে, কবে গ্রীষ্মকালীন ছুটি হয়েছে, আবার কবে খুলেছে, এবং কোন দিন ডিসেম্বরে বন্ধ হয়েছে, এটা তো অল অন রেকর্ডস। এটা তো আমার নিয়ন্ত্রণে না। তো ওটা তো বের করাটা খুবই সহজ। তার পরবর্তীতে শুনলাম নাকি তারা আমাকে আমার নাম ওখান থেকে তালিকার থেকে বাদ দিয়েছে। যদি নির্বাচনে আমি জিততাম, ওই তালিকা থেকে কেউ আমাকে বাদ দিতে পারতো না, আমাকেও আমার বড় ভাইয়ের পরিণতি। এটা আপনার দিস ইজ দ্য রিয়ালিটি। সো হোয়াট হ্যাজ বিন ordained by the Almighty, that was basically a gift for me, losing 2008 election. তারপরে তো আপনার 2013, 2014 আপনার এই যেভাবে 111-এর সময় আপনার তো এটা 111 তো আপনার মইনুল আহমেদের সরকার ছিল না, তখন তো আমার দৃষ্টিকোণ থেকে ইট ওয়াজ এ কমপ্লিটলি, এটা আওয়ামী সরকারই ছিল। আওয়ামী লীগ যা বলেছে তা করেছে।
দো কিছু এটা আমার বলতে আমি বাধ্য যে কি ব্যতিক্রম ধর্মীয় কিছু হয়েছে, যে কি আপনার কিছু আপনার বক্তব্য শুনেছেন শেখ সেলিম সাহেবের, ওনাকে যখন যৌথ বাহিনী তুলে নিয়ে গেছেন, উনি নানা রকমের কথা বলেছেন যে কি ওনার নেত্রী শেখ হাসিনাকে কিভাবে কে কত পয়সা দিয়েছে, এই ধরনের উক্তি আরও একাধিক ব্যক্তি করেছেন। তো আপনার শুধু ওই ব্যতিক্রম ধর্মীয় কিছু ঘটনা বাদে তারপরে 1/11-এর পরে টোটালি কম্প্রোমাইজড ছিল সামরিক বাহিনী। স্যার, with আপনি আওয়ামী লীগ। নির্বাচনের কথা বলছিলেন, আমার আরও একটি প্রশ্ন জানতে ইচ্ছে হয়েছে যে আপনি যদি রাউজান থেকে সংসদে আবার নির্বাচিত হন, সেই এলাকার মানুষের জন্য কীরকম পরিকল্পনা বাস্তবায়ন আপনি করতে চান, সেই বিষয়টি সম্পর্কে আমরা জানতে চাইব। আমরা আবারও একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি একটা বিরতিতে। চোখ রাখুন বিজয় টিভির পর্দায়। দর্শক, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর বিজয় টিভি নিয়মিত আয়োজন চট্টলার চিত্র নিয়মিত অনুষ্ঠানে। স্যার, আপনি বলছিলেন যে আপনি মানুষের জন্য কীরকম পরিকল্পনা বাস্তবায়ন করতে চান। আমি রাউজানের কথা, নির্বাচনী এলাকা আমার রাউজান। তো রাউজান কিন্তু বাংলাদেশের একটি উপজেলা, তাই নাকি? গত 15 বছরে বা 20 বছরে, কনসিডারিং টেকিং ফ্রম 2008 সনের থেকে আজ পর্যন্ত যে একটা সংস্কৃতি, যে একটা কালচার ডেভেলপ করেছে, এটা নিয়ে আমি এই বয়সে এখন হিমশিম খেয়ে যাচ্ছি। যেখানে যাই ওখানে সব কিছুতেই অবজেক্টিভিটি খুঁজে পাই না, সব কিছুতে যেন রাজনীতি জড়িত। এটা তো অতীতে কোনো সময় ছিল না। আপনার উপজেলায় যান, আপনি পৌরসভায় যান, আপনি হেলথ অফিসারের সঙ্গে কথা বলেন, আপনি মৎস্য অফিসারের সঙ্গে কথা বলেন, রাজনীতিরই ভাই। এটা কি? এটা আমি এটা মানতে পারি না। আপনার থানায় পুলিশের থানায় যান, ওখানেও আপনার কালচার ইজ ভেরি ডিফারেন্ট। আমি আমার টিএনও সাহেব বলেন আর হেডকোয়ার্টারের সকল সরকারি কর্মকর্তাদের শুধু আপনি একটু জিজ্ঞেস করবেন, আমি কারো ফোন টোন করিনি, আমি করি না। বিকজ ওখানে দেখি তাদের কাজের পদ্ধতি is all under duress and politicalized, রাজনৈতিক সিদ্ধান্ত। আপনার সরকারি কর্মকর্তা, আপনি সিদ্ধান্ত নেবেন আপনার পদ্ধতিগতভাবে, যেখানে তো আমার ব্যক্তিগত পদ্ধতি কিছু নেই। যে সিস্টেমে একটা সরকার চলে, যে সিস্টেমে আপনার একটা আমলাতান্ত্রিক সিস্টেম আছে, পদ্ধতি আছে, ওইভাবে আপনার সব কিছু চলবে। এখানে রাজনীতির কি আছে রে ভাই? এটা তো আমি বুঝি না। এই যে আপনি রাউজান সম্পর্কে, রাউজান নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করছেন? I have to come out from this system and then I can tell you what I can throw, what I can do. আমি আমার এলাকার জন্য আমি কি করতে পারি। আপনার টেন্ডারে যাবেন, আপনি প্রকল্প নিয়ে আসবেন। আমাদের দায়িত্ব হলো এলাকা ভিত্তিক প্রকল্প এনে কার্যকরী করা, যে এই প্রকল্পগুলি বাস্তবায়িত করা উচিত। কিন্তু এই যে এই প্রকল্পগুলোতে রাজনীতি ছোঁয়া আছে, এটা তো ভাই আমি এমপি ছিলাম, কিন্তু এই ধরনের আমরা কোনো সময় ইয়ে করিনি। এলাকার লোকের চাহিদাই এটা মেটাতে হবে। আমার এলাকার ধরেন, আমি গতকালকে একটা জনসভায় গেছি। জনসভায় গেলে পরে আমি বলে এসছি যে কি আমার নোয়াপাড়ায় আমার একটা পৌরসভা করতে হবে। তাই জাস্টিফিকেশনটা কি? জাস্টিফিকেশন হলো নোয়াপাড়া একটা উপশহর হিসাবে গড়ে উঠেছে।
এই উপশহরটারে যদি আমরা পৌরসভা করি আরও উন্নতি হবে, আরও উন্নয়ন হবে। অ্যান্ড ইট উইল একটা পৌরসভার একটা প্ল্যানিং আছে, পৌরসভার একটা বাজেটিং আছে, পৌরসভার একজন দায়িত্বে থাকে। তো দায়িত্বটা যদি আপনার 24টা ব্যাংক শুধু নোয়াপাড়ায় আছে ব্রাঞ্চ, অ্যান্ড ওখানে আপনার রেমিটেন্স যোদ্ধা পাবেন প্রচুর, এবং আপনার এলাকার ভোটার আজকে মনে হয় খুব কমে হলো 32,000। তো এই ধরনের প্রকল্প আমার মাথায় আছে, মানে আমি মনে করি। আমি গতকালকে পাবলিক মিটিংয়ে ঘোষণা দিয়ে এসেছি যে আমার জীবন দশায় আমি এই এলাকাতে পৌরসভা দেখতে চাই। আপনি অনেক এলাকা আছে, উপজেলা আছে, ওখানে দুটোও আপনার পৌরসভা আছে। দক্ষিণে কোনো পুলিশ আউটপোস্টও নেই। আমার দরকার হলো, আমি ঘোষণা দিয়েছি এখানে একটা দক্ষিণ রাউজানে একটা থানা করতে হবে। 6টা ইউনিয়ন আছে, দে নিড আপনার এই যে রেমিটেন্স যোদ্ধারা আপনার এলাকায় দক্ষিণ রাউজানে প্রচুর আছে, অ্যান্ড দে নিড মিনিমাম প্রোটেকশন ফর দের বেটার লিভিং। এটা এনশিওর করতে হলে আপনার কাছে এখানে একটা থানা দিতে হবে। এবং আপনাদের এই টিভির মাধ্যমে, এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি এপিল করব, আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, একে আপনারা ল অ্যান্ড অর্ডারটাকে পূর্ব শর্ত রেখে এই যদি ইমপ্রুভ করতে চান, আমার এখানে আমাদের এলাকায় আরেকটা থানা করে দেন। আর যদি একটা নির্বাচনের পূর্ব শর্ত হলো ইজ ল অ্যান্ড অর্ডার। ইফ দ্য ল অ্যান্ড অর্ডার ইজ নট অন ট্র্যাক, নাথিং অন আর্থ ক্যান হ্যাপেন। কোনো কিছু সুষ্ঠুভাবে হবে না। বিদেশি বিনিয়োগ বলেন, নির্বাচন বলেন, এগুলা উই হ্যাভ টু, রুটটা হলো আপনার ল অ্যান্ড অর্ডার। একটা বিপ্লব ঘটেছে, বিপ্লবের 5 মাসের মাথায়, 6 মাসের মাথায় আমরা আমাদের মানে ভুল হবে যে কি আমরা 6 মাসের মাথায় ল অ্যান্ড অর্ডার 100% ফুল প্রুফ হয়ে গেছে। এটা অসম্ভব। তবে ইতিহাসের পাতায় আপনারা দেখবেন খুনাখুনি রাহাজানি যে মাত্রায় হয় একটা বিপ্লবের পরে, আমি একজন বাংলাদেশি হিসাবে গর্বিত, আমি বাস্তবে খুবই গর্বিত যে কি আমাদের দেশে ওই মাত্রার খুনাখুনি রাহাজানি হয় নেই। ইট ইজ এ প্রাইড ফর দিস নেশন। আপনার সকলের জন্য আমরা এই উপলব্ধিটা আসতে হবে, উই আর প্রাউড। আমরা কি শুনেছি, কি আমাদেরকে কি বলা হয়েছে, কোনো রকমের সরকার পরিবর্তনে লক্ষাধিক লোকের প্রাণহানি হবে। লক্ষাধিকের আপনার 1% হয়েছে, কথা কেউ তো এটা বলতে পারবে না বা আঙ্গুল তুলে দেখাতে পারবে না। দিস ইজ, আই এম শিওর, এ পয়েন্ট টু বি টেকেন ইন্টু কনসিডারেশন। তো ল অ্যান্ড অর্ডারটা যদি আমাদের ঠিক হয়ে যায় অনেক, তো আমি যেটা চাচ্ছি আমার এলাকায় নয়, শুধু সকল বাংলাদেশে, চট্টগ্রাম না সমগ্র বাংলাদেশের এই জায়গাটা আগে ঠিক করতে হবে। এই মেরামত আপনাদের তারিক রহমান সাহেবের 31 দফা যে আপনার প্রোগ্রাম নিয়েছে, আমরা ওইটা তো কাগজটা বিভিন্ন জায়গায় আমাদের ছেলেপিলেরা বিতরণ করতেছে। ওয়াই দিস মেসেজ ইজ টু গিভ দ্য পিপল অ্যান অ্যাওয়ারনেস। স্যার, এই বিষয়টা নিয়ে একটু আসতাম। আপনি বলে ফেলেছেন 31 দফা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা কি কাজ করছেন? আমি তো আপনার বিভিন্ন জনসভায় যাচ্ছি, আমি তার বক্তব্যের আঙ্গিকে, তারিক সাহেবের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের আঙ্গিকে আমি বক্তব্য রাখছি। বেসিক্যালি দ্য মেসেজ ইজ অ্যাওয়ারনেস, জনগণকে সতর্ক করা এবং তাদের মধ্যে মেসেজটা দেওয়া। স্যার, আমি জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, মেরিন একাডেমি, চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, চুয়েট সহ অনেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে গেছেন, চট্টগ্রামের উন্নয়নকে এগিয়ে নিয়ে গেছেন। আপনার বাবা কাজ করেছেন, বাবা ছিলেন প্রতিষ্ঠাতা। তো এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলতেন।
আমি ওই যে চাটগাইয়া প্রীতি এর একটি ভিত্তিতে এই পরিবার, বুঝছেন? তো যেখানে ভাষা চাটগাইয়া শুনি তখনই তাকে একটু ডেকে নিই। এটা রক্তের মধ্যে আছে। তো এটা রাইট না রং এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, বাট এটা চাটগাইয়া প্রীতি আমাদের মধ্যে আছে, এটা হলো বাস্তবতা। দেখেন, চিটাগং শহরে যে আমি ফ্লাইওভার হয়েছে সেটা বাস্তব। আমার এয়ারপোর্টে যেতে বেশিক্ষণ লাগে না, 15-20 মিনিট। কিন্তু ওই ফ্লাইওভার করতে যে পুকুর চুরিটা হয়েছে সেটা ভাই আমি মেনে নিতে পারি না। একটা অত্যাধুনিক একটা টানেল হয়েছে, ওই টানেলে গিয়েছেন আপনি? হ্যাঁ, জি গেছেন? জি। মানে দেখতে টানেলটি কেমন, কিন্তু হোয়াট ইজ দ্য ইকোনমিক ফিজিবিলিটি অফ দ্যাট টানেল? আপনি চেয়েছেন, আপনি করেছেন, এটা কি শখের জিনিস? আমি ওটা বাদ দিয়ে যদি এই যে আপনার খাল খননটা দেখতাম আরও মনোযোগ দিয়ে, তাহলে অনেক কিছু হতো। চাইনিজরা টাকা দিবে, ওকে, চাইনিজরা যদি টাকা দিতে হয়, ওয়াই দ্য টানেল? আপনি সোলার এনার্জিতে টাকা নিতে পারেন না? এই যে আপনার গার্বেজ কালেকশন, বজ্র দিয়ে আপনার বিদ্যুৎ উৎপাদন হয়, জানেন সেটা? ওই বজ্র কালেকশনের জন্য যদি চাইনিজদের আপনি সহযোগিতা চেতেন, আর আমাদের চিটাগাং উড হ্যাভ বিন সেলফ সাফিসিয়েন্ট ইন এনার্জি, নট সোলার। আপনার দুবাইয়ের মতো শহরে বর্জ্য কালেকশন করে বিরাট আপনার তারা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করেছে। আমরা কি করতে পারতাম না? না, এগুলো আপনার প্রয়োজনটা বুঝতে হবে যে আপনার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রায়োরিটি, কোন বিষয়টাতে আমরা প্রায়োরিটি দিব। তো আমাকে আপনি ব্রিজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 1 টাকার জিনিস আপনি 12 টাকা গিলিয়ে দিয়েছেন, তাও আলহামদুলিল্লাহ। আপনার টাকা, আপনি যেভাবে খুশি সেভাবে খরচ করছেন, কিন্তু আপনার টাকা তো না, আমাদের টাকা, তাই না? জনগণের টাকা। ইউ হ্যাভ স্পেন্ড ইট টু ইউর লাইকস অ্যান্ড ডিসলাইকস। তো আমি কথাটা, আপনি যেহেতু বললেন চিটাগাংয়ে প্রচুর জায়গা আছে, চট্টগ্রাম বন্দর, আপনার কোথায় চলে যাচ্ছেন? আপনি চলে যাচ্ছেন পায়রায়। আমার চিটাগাং বন্দরটা অপরাধ করেছেটা কি? যান পায়রায়, সব কিছু কমপ্লিট করেন আপনার চট্টগ্রামে, তারপরে আপনি পায়রা যান। আপনি চলে যাচ্ছেন কই? মাতারবাড়ি। ঠিক আছে, মাতারবাড়িও চট্টগ্রামের মধ্যে, বাট দ্য হাব, অর্থাৎ জাহাজ চলাচলের হাব হলো চট্টগ্রাম বন্দর। ওটাকে অত্যাধুনিক করার জন্য আপনি কি আদৌ দৃষ্টি দিয়েছেন? না, মুষ্টিময় কয়েকজনকে আপনি ব্যবসা দেওয়ার জন্য সিন্ডিকেট তৈরি করে দিয়েছেন চট্টগ্রাম পোর্টে। আপনি তো পুরো সিন্ডিকেট, গত 15 বছর চট্টগ্রাম চলেছে সিন্ডিকেটের মাধ্যমে। এটা খুবই দুঃখজনক, শুধু নয়, আপত্তিকর। অ্যান্ড আপনি লক্ষ্য করবেন যে কি আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ নিতে হবে যে কি এই সিন্ডিকেট আমরা আদৌ ভাঙবো কি ভাঙবো না, তাই না? আপনার চিটাগং পোর্টের উন্নয়ন মানে হলো সারা বাংলাদেশের উন্নয়ন, সারা বাংলাদেশের উন্নয়ন। আপনার সব বড় বড় জাহাজ কোম্পানিরা চট্টগ্রাম বন্দরে আসে, কিন্তু চট্টগ্রাম বন্দরের উন্নয়নের গতি আছে কি? আপনার যে গতিতে চলছে সেই গতিতে মানে আমার জীবন দশায় উন্নত বন্দর আমি দেখে যেতে পারবো না। তারপরে আপনি আসেন, আপনার চট্টগ্রামের কাচারি ভবনটা দেখেছেন? হ্যাঁ, ও মাই গড, যেখানে ডিসি সাহেবরা বসেন, ওই ভবনটাতে কখন যে এটা ভেঙে পড়ে কোনো আমাদের কাছে নতুন কাচারি ভবনের দরকার। করেছেন, আরও আমাদের কাছে নতুন ভবন করতে হবে, সো দ্যাট ডিসি সাহেবরা বিদেশিরা আসলে দে গো টু দ্য ম্যাজিস্ট্রেসি দেখে দে গেট কনভিন্স। আপনি বিদেশি বিনিয়োগের আপনার প্রচুর ফেসিলিটিস ঢাকায়, প্রচুর ফেসিলিটিস দেওয়া হয়েছে,
জাপানিদেরকে আপনার ইপিজেড করতে দেয়া হয়েছে। চট্টগ্রামে ইপিজেড মানে হলো একমাত্র কোরিয়ান ইপিজেড। আপনি যে এটা হলো পোর্টের আশেপাশের জায়গায় আপনার ইপিজেড দিলে আপনার লজিস্টিক সাপোর্ট ইজ মাচ মোর। ইট ইজ নট রকেট সায়েন্স। কাউকে বোঝাবার জন্য প্রয়োজন নেই। এখানে বন্দর, এখানে উৎপাদন, আমার মাল সচরাচর এটা রপ্তানি করতে খুবই সহজ। আমি এমফেসিস দিচ্ছি ফর দ্য পোর্ট, তারপরে দ্য কোর্ট, রাস্তাঘাট, এই ফ্লাইওভার, যানজট। ধরেন আমি ব্যবসার জন্য ঢাকায় থাকি, কিন্তু আমার চিটাগাং এসে থাকতে খুব ভালো লাগে। মূল কারণ হলো যানজট নেই রে ভাই, ঢাকার মতো যানজট নেই। মানে 8 কিলোমিটার রাস্তা যেতে 2 ঘন্টা লাগে। তো এখানে ওই ধরনের পরিবেশ পরিস্থিতি নেই। তারপরেও চট্টগ্রামের একটা সিটি কর্পোরেশন আছে। এই সিটি কর্পোরেশনকে আপনার উন্নত করার জন্য আমাদের কাছে আরও দৃষ্টি দিতে হবে। চট্টগ্রামের সিটি কর্পোরেশন যদি আরও ডেভেলপ করতে পারে, তাদের বরাদ্দ বেশি হতে পারে, দেয়া যায়, অটোমেটিক্যালি চট্টগ্রামের উন্নয়ন হবে। স্যার, একদম শেষ প্রশ্নে আমরা চলে যাচ্ছি। সেটা হলো, চট্টগ্রামবাসীর জন্য আপনার পরিবারের যে অতীতের ধারাবাহিক অবদানের মতো ভবিষ্যতেও আপনার পরিকল্পনাগুলো একটু জানতে চাই। যদিও আমরা জানতে পেরেছি, তারপরেও একটু ছোট্ট করে যদি আমাদেরকে একটু বলতেন। দেখেন, বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাত্র 13 জন হলো গ্রেটার চিটাগাংয়ের থেকে যাচাই বাছাই করে নেয়া। এবং বাংলাদেশের স্বাধীনতার পরে থেকে চট্টগ্রামের সরকার প্রধান কোনো সময় হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই দেশের ইতিহাসে চট্টগ্রামের একজন সরকার প্রধান হয়েছে। আমি অপেক্ষা করছি যে কি এই সরকার প্রধান চট্টগ্রামের জন্য কি করেন। তারপরে আমার পরিকল্পনাটা বললে ভালো হয় না? বিকজ উনি আপনার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে শিক্ষক ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে উনি ওনার গ্রামীণ ব্যাংক শুরু করেছেন, এবং দক্ষিণ হাটাজারিতে ওনার জন্ম। তো হিজ রুট ইজ হিয়ার, তার শিকড় এখানে, তার গ্রামীণ ব্যাংকের শিকড় এখানে। তা আমি আশা করছি যে কি আগামী, উনি বলেছেন নির্বাচন দিবেন এই বছরের শেষে বা আগামী বছরের মাঝে, এই আগামী বছরের মধ্যে উনি চট্টগ্রামবাসীকে কি উপহারটা দেয়, এত বড় টিম নিয়ে আমি বাস্তবে বড় মানে খোলা মন নিয়ে অপেক্ষা করছি। ওনার থেকে আমার কি পাওনা আছে। উনি জানেন যে কি আমার পরিবার ওই যে চাটগাইয়া প্রীতি আছে। আমারও ধারণা এতগুলো মন্ত্রিসভায় এতগুলো সদস্য আছে, চিটাগাংয়ের লোক উনি নিয়েছেন, ওনারা মনে হয় চাটগাইয়ের প্রীতি আছে। তো ওই অপেক্ষায় থাকি না কেন, কি বলেন আপনি? বিজয় টিভির সকল শ্রোতা দর্শককে আমার হাজারো সালাম। ইনশাল্লাহ আবার সুযোগ হলে বিজয় টিভির সঙ্গে সাক্ষাৎ হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বুধবার বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।